আজ 20 জুলাই সোমবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছে এডিটর সিটিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানীর মধ্যবাড্ডায় বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর, স্থাপনা অপরিকল্পিত ছিল বলছে ফায়ার সার্ভিস। ঈদের পর প্রথম কার্যদিবসেই অফিস করলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ, দলীয়করণের ঊর্ধ্বে যে কোনো কাজ করার অঙ্গীকার। আগামী অর্থবছর থেকে সব ক্ষেত্রে 15% ভ্যাট আদায়ের সিদ্ধান্ত, অটোমেশনের আওতায় আনা হচ্ছে পুরো কার্যক্রম। চট্টগ্রাম টেস্ট শুরু হচ্ছে কাল, ভালো কিছু করার প্রত্যয় অধিনায়ক মুশফিকুর রহিমের, অভিযোগ হতে পারে পেসার মুস্তাফিজের। রাজধানীর মধ্যবাড্ডায় আগুন লেগে ভাই ভাই বোর্ডিং নামে একটি টিনের দোতলা মেস বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। দুপুর 1টার দিকে ওই টিনের দোতলা মেসে আগুন লাগার পর তা আশেপাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক বস্তি ঘর, বেশ কয়েকটি ওয়েল্ডিং কারখানা, দোকান ও খাবারের হোটেল পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুটি শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা। বেলা 3টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক নুরুল হক আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন। ফায়ার সার্ভিসের 16টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট হিসাব এবং আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। খবর পাওয়ার পরে আগুনের সামনে যখন গেলাম, যে দেখতেছি তখন 4-5টা ঘর মোটামুটি জ্বলন্ত অবস্থায় আছে। তখন সাধারণ পাবলিক কিছু পানি এবং বালু বলে নিয়ে মনে করেন তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু তারা পারে নাই। আমরা আধা ঘন্টার মধ্যে আগুন আয়ত্তে এনেছি। আমি 2টা বাচ্চার মিসিং এর খবর পেয়েছি। আমি তাকে বলেছি যে আমরা যখন সার্চ করতে যাব তখন সার্চ করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স টিম এখান থেকে যাবে, কোনো চিন্তা করেন না। আপনার আমাদের রেস্কিউ টিম আছে, আমাদের ফায়ার ফাইটার টিম আছে, দে আর ওয়ার্কিং ইন হিয়ার। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। স্বাগত আলী আহমেদ খান। প্রথমেই জানতে চাইব যে ঢাকা শহরে বেশ কিছু এই ধরনের বস্তি এলাকা আছে, সেগুলিতে আসলে কাজ করাটা আপনাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং, কারণ এখানে কোনো ধরনের পরিকল্পনার কোনো ছাপ কোথাওই পাওয়া যায় না। ধন্যবাদ। আপনারা জানেন যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যে কোনো দুর্ঘটনার প্রথমে রেসপন্স করে থাকে, এবং আমরা যে চ্যালেঞ্জ ফেস করি এখানে অপরিকল্পিত নগরায়ন যেভাবে বস্তি গড়ে ওঠে, এখানে কিন্তু পানির সিস্টেম নাই, কিন্তু হাইড্রেন সিস্টেম যেটা আছে, তারপর ওয়াটার সোর্স যেটা আছে, এখানে আমাদের আজকে অনেক দূরে ছিল কিন্তু ওয়াটার সোর্স। আর বস্তিতে যেটা সমস্যা হচ্ছে কি, বস্তিগুলো কিন্তু খুব কাঠ, বাঁশ এবং টিন, হাইলি ফ্লেমেবল মেটেরিয়াল দিয়ে করা, এবং খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আসলে এখানে ইলেকট্রিক লাইন যেগুলো আছে এগুলো অনেকটা এক্সপোজ থাকে, তারপর গ্যাস লাইনও থাকে, অনেক সময় সিলিন্ডার গ্যাস থাকে, যার জন্য হয় কি আগুনগুলো দ্রুত ছড়িয়ে যায়, এবং যারা আছে, যারা বসবাস করে তাদের হয়তো এই যেটা আছে সচেতনতা কম থাকে এই ব্যাপারে। অবশ্যই আমরা এই চ্যালেঞ্জগুলো ফেস করে কিন্তু আমাদেরকে ফায়ার ফাইট করতে হয় আসলে। জনাব আহমেদ, এই যে আপনি একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বললেন যে পানির উৎসটা ঢাকা শহরে আসলে সব জায়গায় খুব ভালোভাবে নেই। একে হচ্ছে সাপ্লাইয়ের পানির হয়তো সময় মতো পাওয়া যায় না, অন্তত এই ধরনের ফায়ার ফাইটের জন্য যে ধরনের থাকা দরকার। একই সঙ্গে ঢাকা শহরে যে কিছু পুকুর ছিল বিভিন্ন জায়গায়, সেই পুকুরগুলোর অনেকগুলি ভরাট করে ফেলা হয়েছে। এই পুকুর যেমন বাড্ডায়ও আপনি যেটি বলছেন, এখানেও কিন্তু মধ্যবাড্ডার একটু আগেই বড় একটা পুকুর ছিল, যেটা বছর খানেক বা বছর দুয়েক আগে ভরাট করা হলো। এই ধরনের পুকুরগুলি যখন ভরাট করা হয় তখন আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয় কিনা, বা এই ব্যাপারটা আপনারা কনসার্ন কিনা? না, আমরা অবশ্যই কনসার্ন, বাট আমাদের যখনই একটা আরবান প্ল্যানিং স্থানীয়ভাবে করা হয় আমাদের সাথে এভাবে যোগাযোগ করা হয় না। কিন্তু আমরা সবসময় কিন্তু রাজুক বা সিটি কর্পোরেশনে বলি যে একটা ফায়ার ফাইটের জন্য কিন্তু আপনারা এক্সপোজ এরিয়া অথবা পুকুর রাখতে হবে, এবং আমরা এটাও বলি যে অ্যাটলিস্ট যেখানে পুকুর দূরে আছে অ্যাটলিস্ট আমাদেরকে রাস্তা দেন, আমাদের ফায়ার ইঞ্জিন যাওয়ার জন্য বা গাড়ি যাওয়ার জন্য রাস্তা দিতে হবে। কারণ আমাদের পানিবাহী গাড়ি যেগুলো আছে, অত পুকুর যদি নাও থাকে অ্যাটলিস্ট আমার ফায়ার ফাইটিং গাড়ি যেন যেতে পারে, এবং ফায়ার ফাইটগুলো আমরা স্বাচ্ছন্দ্যভাবে ফায়ার ফাইট করা যায় এখানে। আর এই চ্যালেঞ্জগুলোর জন্য কিন্তু আগুন কিন্তু
প্রথম 10 থেকে 20 মিনিটের মধ্যে আগুন কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে যায়, যার জন্য কিন্তু আমাদের পরবর্তীতে আগুন নিভাতে খুব আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। এই যে আগুন মানে পরিকল্পনার অভাবের কারণে মানুষের, ধরেন আজকে হয়তো কোনো মৃত্যু হয়নি, কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো ফায়ার সার্ভিস পৌঁছে গেছে, কিন্তু প্রয়োজনীয় জিনিস অর্থাৎ পানি অথবা একদম আগুনের কাছে পৌঁছানোটাই দেখা যায় যে মূল চ্যালেঞ্জ হয়ে যায়। সেই জিনিসগুলি আসলে নগরায়নের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে আপনাদের একসঙ্গে বসে এই জিনিসগুলি এখনো পর্যন্ত হয়তো আমরা জানি না কতটুকু আয়ত্তের বাইরে চলে গেছে, কিন্তু মানে মানে কাজ ওয়ার্কেবল কন্ডিশনে নিয়ে আসা, সেই ক্ষেত্রে আপনাদের দিক থেকে কোনো ইনিশিয়েটিভ আছে কিনা নগরায়নের সঙ্গে যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলি আছে তাদের প্রতি? না, তবে এখানে ঢাকা ওয়াসা, সিটি কর্পোরেশন, তারপর রাজুক, সবার সাথে কিন্তু একটা খুবই একটা নিবিড় সমন্বয়ের প্রয়োজন রয়েছে। এখানে কিছু গ্যাপ রয়েছে, কারণ অনেক সময় আইসোলেটলি অনেকে প্ল্যানিং পাস করে নেয়, ডিসিশন দিয়ে দেয়, বাট আমরা মনে করি এটা সমন্বয়ভাবে যদি করা যায় তাহলে কিন্তু আরো যদি ঢাকা সিটি গভর্নমেন্টসের আন্ডারে যদি আমরা করতে পারি, এখানে যেখানে ওয়াসা, তারপরে অন্য অন্য দেশা, তারপরে আপনার এখানে যারা আছে তিতাস গ্যাস, তারপরে রাজুক, এর সাথে যদি আমরা সমন্বয়ভাবে আরো করা যায়, কিন্তু তবুও কিন্তু আমাদের এই রিস্ক যেটা আছে, রিস্কের থেকে যে মানুষের যে ক্ষতি হবে, যে প্রপার্টির ক্ষতি হবে, এই ক্ষতি কিন্তু অনেক কমিয়ে আনা যাবে মনে করি। এই এরিয়াতে আমার মনে হয় এখনো অনেক গ্যাপ রয়ে গেছে। জনাব আলী আহমেদ খান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে ছোট বিরতি, ফিরছে 40 সেকেন্ড পর।